ব্যাস আনবক্সিং শেষ। আপনি কি আশা করেছিলেন? স্যামসাং স্ক্রিন প্রোটেক্টর ব্যাক কভার পাঠায়নি, শুধু ফোনটা পাঠিয়েছে। আর তার বদলে আপনি ভেবেছিলেন তাদের সম্পত্তির দলিল আপনার জন্য বক্সে করে পাঠিয়ে দেবে। না না না, ভিডিও শেষ এখানে। আমাদের টিএসসি চ্যানেলে আপনাকে আবার স্বাগত জানাই। আমি অভ্র। স্যামসাং গ্যালাক্সি M31 ফোনটা আজকে আমরা কেমন দেখলাম, কি অবস্থা, কতটা ভালো, কেনা উচিত কিনা, সেই সব বিষয়ে বিশদে আলোচনা করব। তবে তার আগে এই ফোনের চারদিকে একটা কাগজ জড়ানো আছে, সেই কাগজটা একটু খুলে নিই। প্লাস্টিক খুলে আমরা দেখছি ভিতরে আমরা এই ফোনটা পাচ্ছি। আমি একটা নীল রঙের ফোন কিনেছি। আলটিমেটলি ফোনটা কেমন, উল্টো ফোন ধরেছিলাম, যাই হোক। তো ফোনটার ব্যাপারে বিশদে আলোচনা করব। তবে তার আগে আপনাকে বলি যে স্পন্সরের জন্য কিন্তু আপনার থেকে 1 মিনিট সময় চেয়ে নেব। আমাদের যারা নিয়মিত দর্শক আছেন তারা অনেকেই ক্যাশ করা অ্যাপ্লিকেশনটার মাধ্যমে উপকৃত হয়েছেন। কমেন্টে আমাকে যখন বলেন তারা কিছু ইনকাম করেছেন, সত্যি আনন্দ হয়। ক্যাশ কারো কম্পিটিশনের সামনে দাঁড়িয়ে আজকে কিন্তু এক্সট্রা কিছু বেনিফিট দিতে বাধ্য হচ্ছে, সেই ব্যাপারেই বলবো। তবে তার আগে বলি যে আগে যা যা সুবিধা ছিল, মানে আপনি অ্যামাজন, ফ্লিপকার্ট, মিন্ত্রা, বুকমাইশো এইসব অ্যাপ্লিকেশন থেকে কিছু কেনাকাটা করলে 15% অব্দি ক্যাশব্যাক পেতেন, সেটা এখনও পাবেন। আপনাকে জাস্ট ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করতে হবে, অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে হবে এবং ইমেল আইডি ইত্যাদি দিয়ে সাইন ইন করে নিতে হবে। অ্যাপ্লিকেশনে আপনি লগ ইন করার পর আপনি দেখবেন যে অ্যামাজন, ফ্লিপকার্ট এরকম বিভিন্ন ট্যাব আছে। অ্যামাজনে আপনি প্রথম কেনাকাটাটা যেটা করবেন সেখানে আপনি 50 রুপি এক্সট্রা ক্যাশব্যাক পাবেন। ভাবুন, আগে যা যা ছিল অফার সব কিছু তো আছেই, প্লাস 50 রুপি। তো ওপরে ওই অ্যামাজনে ওখানে ক্লিক করলে আপনি দেখবেন ওপরে অ্যাক্টিভ ক্যাশব্যাক অপশান আছে, সেখানে ক্লিক করলে আপনি সরাসরি অ্যামাজনের পেজে রিডাইরেক্টেড হয়ে যাবেন। সেখানে আপনি পছন্দ মতো কেনাকাটা করুন। তারপর ক্যাশ কারো অ্যাপ্লিকেশনের মাই আর্নিং অপশানে দেখতে পাবেন আপনার রিওয়ার্ড চলে এসছে। ব্যাস সাথে সাথে চলে এসছে এবং সেটা আপনি ব্যাংক বা পেটিএমের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে তক্ষুনি ট্রান্সফার করে নিতে পারবেন। তাহলে সোজা ডেসক্রিপশন বক্সে চলে যান। স্যামসাং গ্যালাক্সি M31 এখন দুটো কালারেই পাওয়া যাচ্ছে, একটা এই ব্লু আর একটা ব্ল্যাক কালার। আমি ব্লুটাই নিলাম, ব্ল্যাক এখন একঘেয়ে হয়ে গেছে, ওই জন্য ব্ল্যাক আর নিলাম না। এবং এই ফোনটাতে বক্সের মধ্যে আমরা পাচ্ছি একটা 15 ওয়াটের ফাস্ট চার্জার। ব্যাক সাইডে অবশ্যই পাচ্ছি আগের বারের মতোই প্লাস্টিক। হ্যাঁ, স্যামসাং যেটা গ্লাস্টিক বলে এ সিরিজের ফোনে দেয়, এখানে সেই গ্লাস্টিক ব্যাপারটা নেই। প্লাস্টিক এবং চিপ কোয়ালিটির প্লাস্টিক বলেই মনে হচ্ছে। গ্লাস্টিক হলে আরেকটু প্রিমিয়াম ফিল আসতো। তবে ঠিক আছে, M30Sও আমরা এরকম প্লাস্টিক পেয়েছিলাম। তবে তার থেকে এই প্লাস্টিকটা মনে হচ্ছে যেন কোয়ালিটি একটু ইমপ্রুভ করেছে, একটু বেটার। তবে লুকস আগের থেকে একটু খারাপ হয়েছে বলে আমার লাগছে। আগের যে কালারটা ছিল, একটা সবুজ কালার ছিল এবং গ্রেডিয়েন্ট ফিনিশ ছিল, সেটা আমার মনে হয়েছে এর থেকে বেটার লাগছিল। আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে M30S না M31 কোনটার কালার আপনাদের বেশি ভালো লাগছে। ফ্রন্ট সাইডে দিয়েছে গরিলা গ্লাস 3। স্যামসাংয়ের এখানে গরিলা গ্লাস 5 দেওয়া উচিত ছিল, কারণ এর যারা কম্পিটিটার তারা ফ্রন্ট সাইডে গরিলা গ্লাস দিচ্ছে এবং কম্পিটিটাররা অন্য কিছুও বেটার দিচ্ছে। আপনি পাশাপাশি এই রেঞ্জের মোটামুটি অন্যান্য এর কম্পিটিটারদের রাখলে দেখতে পাবেন ব্যাক সাইডে সবাই দিচ্ছে নানা রকম রঙিন, নানা রকম ডিজাইন এবং তারা দিচ্ছে গ্লাস বডি। স্যামসাং সব রকমভাবে চেষ্টা করেছে যাতে তাদের ফোন বিক্রি না হয়। না, মজা সরিয়ে রেখে বলি, স্যামসাং, অ্যাপেল, হুয়াওয়ে এইসব কোম্পানিগুলো আছে বলেই স্মার্টফোন মার্কেট চলছে, আমরা ভালো কিছু ফোন পাচ্ছি। অবশ্যই এই কোম্পানিগুলো সস্তায় দেয় না, কিন্তু এই কোম্পানিগুলোর ভীষণ প্রয়োজন আছে। স্যামসাংয়ের মতো ব্র্যান্ড যদি আজকে না থাকে স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে, তাহলে আমরা কাকে নিয়ে হাসি ঠাট্টা করবো? না না, এটাও মজা করলাম। কিন্তু স্যামসাংয়ের মতো ব্র্যান্ড, অ্যাপেলের মতো ব্র্যান্ড যদি না থাকে তাহলে স্মার্টফোন ইন্ডাস্ট্রি থেমে যাবে। শুধু চাইনিজ ব্র্যান্ডগুলোকে নিয়ে স্মার্টফোন মার্কেট চলতে পারে না। ইনোভেশন বলুন, সিকিউরিটির কথা বলুন, সব দিক দিয়ে স্যামসাংয়ের খুবই প্রয়োজন। স্যামসাং মার্কেটে থাকলে তবেই মার্কেট ঠিক থাকবে। তাই স্যামসাং থাকুক, এটা আমরা সত্যি মন প্রাণ দিয়ে চাই এবং আমি একেবারেই স্যামসাংয়ের হেটার নয়। স্যামসাং গ্যালাক্সি M31 এর ইন হ্যান্ড ফিলিং আমার খুবই ভালো লেগেছে। যথারীতি 6000 mAh, এত বড় ব্যাটারি, অথচ স্যামসাং মানে অদ্ভুত, অবাক করে দেওয়ার মতো ওয়েট ব্যালেন্স মেনটেন করে এবং ফোনটাকে হালকা রাখে। শুধু ব্যালেন্স ভালো তাই নয়, ফোনটা অসম্ভব হালকা। চাইনিজ ব্র্যান্ডগুলো কেন এটা পারে না আমি জানি না। ঠিক একই কথা বলবো ক্যামেরা বাম্প নিয়ে। স্যামসাং এখানে এই ফোনটাতে 64 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সারই দিয়েছে, অথচ ক্যামেরা বাম্প প্রায় নেই বললেই চলে। এই জায়গাতে, এই ডিজাইনের জায়গাতে, বিল্ড কোয়ালিটির জায়গাতে স্যামসাং কিন্তু চাইনিজ ব্র্যান্ডগুলোর থেকে অবশ্যই এগিয়ে থাকে। এবং হ্যাঁ, ফ্রন্ট সাইডের ডিসপ্লে যে একটা ইউ শেপের নচ আছে, যথারীতি ছোট নচ, দেখতে একটু অসুবিধা লাগে না এবং ব্রেজলস প্রায় নেই। স্যামসাং ডিসপ্লের রাজা, এটা আমি সবসময় বলি। সুপার অ্যামোলেড ডিসপ্লে দিয়ে এই ডিসপ্লেটাও যথারীতি অসাধারণ এবং দুর্ধর্ষ ভালো। এবং চিন হ্যাঁ একটু আছে, কিন্তু ফোনটা ওভারঅল আমার মনে হয়েছে একদম ডিসপ্লের দিক দিয়ে সেরা। আপনি আউটডোরে দেখলে ভিজিবিলিটি, অ্যাঙ্গেল, কালার রিপ্রোডাকশন কোনো দিক দিয়ে কোনো রকম অসুবিধা নেই এবং ব্রাইটনেস মাত্র 420 নিটস। যারা 480 নিটস ব্রাইটনেস দিচ্ছে বলে বলছে যেসব চাইনিজ কোম্পানিগুলো, তাদের থেকে এর ব্রাইটনেস অনেক বেটার। মানে আপনি আউটডোরে ভিজিবিলিটির কোনো রকম কোনো সমস্যা নেই। খুব ভালো ডিসপ্লেতে আমি এখানে বোধহয় 100তে একে 100ই দিতে বাধ্য হব। স্যামসাংয়ের নক সিকিউরিটি সবসময় একটা উল্লেখযোগ্য ভালো জিনিস।
যে নক সিকিউরিটি স্যামসাং কিন্তু এই এম সিরিজের ফোনগুলোতে একেবারেই দেয় না। নক সিকিউরিটি আপনি এখানে মিস করবেন সিকিউরিটির জন্য। আপনি যদি ব্যাংকিং ট্যাঙ্কিং এইসব কাজ করেন এই ফোনে, আমি বলবো একটু ভয় পাওয়ার মতোই ব্যাপার আছে। এবং এই প্রসঙ্গে এখানে এর ইউজার ইন্টারফেস এবং সফটওয়্যারের কথা বলতেই হয়। আমরা এখানে 1UI 2 পাচ্ছি এবং যেটা লেটেস্ট ভার্সন 1UI এর খুব ভালো ইউআই এবং দারুণ ইউআই, একদম আপনি স্টক অ্যান্ড্রয়েডের মতো হালকা পাতলা একটা ফিলিং পাবেন, অথচ ফিচার বেশ কিছু আছে। কিন্তু স্যামসাং বাজেট ফোনগুলোতে যেটা করছে 1UI এর সব রকম ফিচার দিচ্ছে না। যদি আপনি স্ক্রিন রেকর্ডিংয়ের অপশানটাই ধরেন, সেটা আমরা A71 স্ক্রিন রেকর্ডিং, তার নিচে তার থেকে কম দামের কোনো ফোনে স্যামসাং আমাদের দিচ্ছে না স্ক্রিন রেকর্ডিং। এখানে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10 আছে, যেটা অবশ্যই ভালো ব্যাপার। ডলবি অ্যাটমসের সাপোর্ট আছে, তবে হ্যাঁ বেশি খুশি হবে না, কারণ ডলবি অ্যাটমস শুধুমাত্র হেডফোনের জন্য বা ওয়্যারলেস ফোনের জন্য কাজ করবে। আপনি যদি স্পিকারে ডলবি অ্যাটমস আশা করেন সেটা ভুল হবে, তবে স্পিকার কোয়ালিটি ভালো, লাউড এবং ভালো সাউন্ড। এর ইউজার ইন্টারফেস নিয়ে একটা কথা তো বলতেই ভুলে গেলাম। হ্যাঁ সমালোচনাই করব। আরে এর ইউজার ইন্টারফেসে আমরা দেখছি প্রচুর ব্লটওয়্যার আছে এবং তার জন্য এখানে 16 জিবির মতো, মানে এই ভার্সানটা আমার 664 জিবি ভার্সান এই ফোনটা, তার মধ্যে 16 জিবির মতো অলরেডি প্রি ইনস্টলড অ্যাপ এবং অপারেটিং সিস্টেম ইউআই এসবের জন্য খেয়ে নিয়েছে। এগুলো আনইনস্টল করা যাবে, এটা একটা ভালো খবর। এবং এই ফোনটায় ডার্ক মোড আছে, অলওয়েজ অন ডিসপ্লে আছে, স্যামসাং এখানে ব্লু লাইট ফিল্টার দিয়ে দিয়েছে। আর কি চাই, একদম মজা করুন, চিল করুন ভাই। ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এখানে প্লেসমেন্ট আমার মনে হয় একটু উপর দিকে হয়েছে, আমার মতো মানুষের একটু অসুবিধা হচ্ছে। যাতে লম্বা আঙুল তাদের অসুবিধা হবে না, আর 2-4 দিন অভ্যাস করে নিলে এটা ঠিকই হয়ে যাবে। আর ফেস আনলক কতটা দ্রুত, কতটা ভালো কাজ করছে আসুন একবার দেখে নিই। খুলে গেল না, হ্যাঁ খুলে গেল। ফেস আনলক একদম দ্রুত কাজ করছে, সুপার ফাস্ট কাজ করছে। স্যামসাং এর দালাল, স্যামসাং এর ঠিক দালাল। আছে স্লো। ফেস আনলক একটু স্লো। যাই হোক, এবার আমরা আসি এই ফোনটার প্রসেসরের ব্যাপারে। প্রসেসর এখানে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন, প্রসেসর এখানে আছে মিডিয়াটেকের। না স্যামসাং এখানে প্রসেসর নিজেদের ক্ষেতের ফসল, মানে স্যামসাংয়ের এক্সিনোস 9611 দিয়েছে, যেটা তারা ফ্রিতে সব ফোনেই দিয়ে যাচ্ছে। মানে প্রসেসরে স্যামসাং যে কেন এখানে উন্নতি করছে না, অবশ্যই প্রসেসরটা একটা ব্যালেন্সড প্রসেসর। আপনি এখানে পাবজি এইচডিআর আনলক অপশন পাবেন, তবে পাবজি এইচডিআরে খেলতে গেলে একটু আধটু ফ্রেম ড্রপ হচ্ছে। আপনি যদি একটু লো গ্রাফিক্সে খেলেন তাহলে কিন্তু পাবজি এই প্রসেসর খুব ভালো চালিয়ে দিচ্ছে, মানে অপটিমাইজ করা হয়েছে প্রসেসরটা খুব সুন্দর। তবে স্যামসাং এখানে ফ্রন্ট সাইডে 32 মেগাপিক্সেলের যে সেলফি শুটারটা দিয়েছে সেটা বেশ ভালো কাজ করছে এবং এখানে 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করার অপশন দিয়ে দিয়েছে স্যামসাং। 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা ডাইনামিক রেঞ্জ, স্কিন টোন, এসব ডিটেলস মোটামুটি ভালো ছবি তুলছে, একটা ব্যালেন্স ছবি তুলছে। তবে এজ ডিটেকশন, মানে যেটা লাইভ ফোকাস মোড, সেখানে গিয়ে একটু আমার মনে হয় সমস্যা আছে, যেটা ভবিষ্যতে সফটওয়্যারের আপডেটে ঠিক হয়ে যাবে। ভিডিওর ক্ষেত্রে ডাইনামিক রেঞ্জ ভিডিওর ক্ষেত্রেও ভালো ম্যানেজ করেছে এবং খুব ভালো ফ্রন্টের সেলফি ক্যামেরা, মোটামুটি আউটপুট নিয়ে আমি সন্তুষ্ট। এখানে একটা এয়ার ডুডল অপশান আছে, যেটা একটা লেটেস্ট এবং ভালো অপশান, যেখানে আপনি ছবি এঁকে নিজের মুখে বিভিন্ন রকম কারুকার্য করতে পারবেন এবং এটা 3Dতে কাজটা হবে। ব্যাক সাইডে 64 মেগাপিক্সেল ক্যামেরা, সেখানে ডিটেলস ভালো উঠেছে, ছবির কোয়ালিটি অবশ্যই শার্প এবং ভালো, এবং ডাইনামিক রেঞ্জ যথারীতি এখানেও খুব ভালোভাবে ম্যানেজ করা হয়েছে, ক্রিস্পি ক্লিয়ার, একদম সুন্দর ছবি। তবে 8 মেগাপিক্সেলের যে আমরা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে যাচ্ছি সেখানে ডিটেলসের অভাব, ডাইনামিক রেঞ্জ অতটা ভালো নয়। তবে এইচডিআর যদি অন করে নিই তাহলে দেখা যাচ্ছে ডাইনামিক রেঞ্জ এখানে দারুণ ড্রামাটিক চেঞ্জ হচ্ছে একটা। এজ ডিটেকশনও ভালো, পোর্ট্রেট মোডে বা লাইভ ফোকাসে ভালো কাজ করেছে ব্যাক ক্যামেরা। এবং ভিডিও ক্যামেরার কেমন পারফরমেন্স ব্যাক সাইডের ক্যামেরায় আসুন একবার দেখে নিই। ভিডিও ক্যামেরা এখানে দিনের বেলা খুব ভালো পারফর্ম করেছে, পিকচার কোয়ালিটি খুবই ভালো, ক্রিস্পি ক্লিয়ার অ্যান্ড শার্প, এবং ডাইনামিক রেঞ্জ থেকে আরম্ভ করে কালার মেনটেন করা সব কিছু খুব ভালোভাবে ম্যানেজ করতে পেরেছে এখানে ভিডিও ক্যামেরা। ভিডিওর কনক্লুশনে বলবো যে এখানে গতকাল রাত্রে খুব বৃষ্টি হয়েছে, তাই জন্য জ্যাকেট আর এটা পরতে হয়েছে, একটু ঠান্ডা পড়েছে, এটা শুধু স্টাইল করার জন্য নয় বা আমি অসুস্থ নই। না ভিডিওর কনক্লুশনে আসি। ভিডিওর কনক্লুশনে এটাই বলবো যে স্যামসাং গ্যালাক্সি M31 এই ফোনটা নেওয়ার থেকে আমার মনে হয় আপনি A50s এর দিকে গেলেই বেটার হবে, কারণ সেখানে আপনি মোটামুটি একই রকম সব জিনিস পেয়ে যাচ্ছেন। আর 48 আর 64 মেগাপিক্সেল ক্যামেরার খুব বেশি তফাৎ আছে বলে আমি মনে করি না, দুটোরই পিক্সেল সাইজ মোটামুটি সেম। এবং সেখানে আপনি এ সিরিজে পাচ্ছেন গ্লাস্টিক, মানে আপনি ইন হ্যান্ড ফিলিং বেটার পাবেন, ব্যাকসাইড পলিকার্বনেট হলেও সেটা বেটার পলিকার্বনেট, এবং সেখানে আপনি নক সিকিউরিটি পেয়ে যাবেন। নক সিকিউরিটি আমি মনে করি একটা ইম্পর্টেন্ট ফিচার এক্ষেত্রে।
তাই আমি যেরকম আগের ভিডিওতেও বলেছিলাম যে আপনি M31 থেকে A50sটাকে কনসিডার করলে বোধহয় বেশি একটু বুদ্ধিমানের কাজ করবেন। তবে M31কে আমি খারাপ ফোন বলছি না, M31 যথেষ্ট ভালো ফোন। এখানে শুধু কিছু ফিচার মিসিং আছে আর কিছু জায়গায় একটু কম্প্রোমাইজ করা হয়েছে। ওভারঅল M31 আমার মতে একটা ভালো ফোন। আর M30s এই ফোনটার সাথে বা এর যে কম্পিটিটর আছে পোকো X2, রিয়েলমি X2 এদের সাথে কম্প্যারিজন করলে এটা কেমন হবে? বা খুব শিগগিরই তো রিয়েলমি 6 চলে আসছে, এই প্রাইস সেগমেন্টে অন্যান্য ফোনের সাথে কম্প্যারিজন করলে কেমন হবে? কোন ফোনের সাথে কম্প্যারিজন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।